প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এই চ্যানেলের মাধ্যমে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রতিটি অধ্যায় আলোচনা করা হবে এবং তোমরা অতি সহজেই তা শিখতে পারবে। তোমরা ইতিমধ্যে তোমাদের বিদ্যালয় থেকে ষষ্ঠ শ্রেণীর 2026 সালের নতুন গণিত বই অবশ্যই হাতে পেয়েছ। তোমাদের এই গণিত বইতে মোট 8টি অধ্যায় রয়েছে। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। যখনই কোনো অধ্যায়ের ভিডিও আমার চ্যানেলে আপলোড করব, তোমরা তা সহজেই দেখতে পারবে এবং শিখতে পারবে। আজকে আমি তোমাদের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই অধ্যায় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, তোমাদের নিকট আমার একটি আবেদন থাকবে, তোমরা যখনই কোনো গণিত অনুশীলন করতে যাবে তার আগেই ওই অধ্যায়ের প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে রিভিশন দিবে, তারপরে অঙ্ক করার জন্য অনুশীলনে যাবে। তো আজকে প্রথম অধ্যায় হলো স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। প্রাচীন মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে প্রথম সংখ্যার ধারণা পেয়েছিল। প্রথম দিকে কম সংখ্যক বস্তু গুনতে হতো, কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক জিনিস হিসাবের প্রয়োজন দেখা দেয়। সেখান থেকেই নানা রকম প্রতীক ও পদ্ধতির মাধ্যমে মানুষ গণনার আরো সহজ ও কার্যকর উপায় খুঁজে বের করে। যেহেতু এই সংখ্যাগুলো গণনার প্রয়োজনে সৃষ্টি হয়েছিল, তাই এদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা বা ইংরেজিতে ন্যাচারাল নাম্বার বলা হয়। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ইত্যাদি। এই সংখ্যাগুলো গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা বলা হয়। তাহলে আমরা এখন বলতে পারি, প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যেসব সংখ্যা সৃষ্টি করেছিল তাদেরকে গণনাকারী বা স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা বলা হয়। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ইত্যাদি হলো গণনাকারী বা স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা। এখন যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে যে গণনাকারী বা স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা কাকে বলা হয়, তোমরা অবশ্যই বলতে পারবে। এবার অঙ্কপাতন। পাটিগণিতে 10টি প্রতীক দ্বারা সব সংখ্যাই প্রকাশ করা যায়। এই প্রতীকগুলি হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। এগুলোকে অঙ্কও বলা হয়। তাহলে আমরা বলতে পারি অঙ্ক কাকে বলা হয়? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 এগুলাকে কি বলা হয়? অঙ্ক বলা হয়। আবার এগুলো সংখ্যাও। তাহলে শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। এই শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। এদের মধ্যে প্রথম 9টি প্রতীককে সার্থক অঙ্ক, মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলাকে বলা হয় সার্থক অঙ্ক এবং শেষেরটিকে শূন্য বলা হয়। এখন যদি তোমাকে প্রশ্ন করে যে সার্থক অঙ্ক কয়টি? সার্থক অঙ্ক 9টি। কি কি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো হলো সার্থক অঙ্ক। সংখ্যাগুলোর স্বকীয় বা নিজস্ব মান যথাক্রমে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ও 0। 9 অপেক্ষা বড় সব সংখ্যাই 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়। কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। এখন যদি বলে যে অঙ্কপাতন কাকে বলে, তুমি বলবা কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলা হয়। নিচের লেখাগুলো তোমরা পড়ে নিবা। এবার 1.2 দেশীয়
সংখ্যা পাঠন রীতি। সংখ্যার ডান দিক থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান যথাক্রমে একক, দশক ও শতক প্রকাশ করে এবং চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানকে যথাক্রমে হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি বলা হয়। প্রথম সংখ্যাটি হলো একক, দশক হলো দ্বিতীয় সংখ্যাটি, শতক হলো তৃতীয় সংখ্যাটি, হাজার হবে চতুর্থ সংখ্যাটি, অযুত হবে পঞ্চম সংখ্যাটি, লক্ষ হবে ষষ্ঠ সংখ্যাটি, নিযুত হবে সপ্তম সংখ্যা এবং কোটি হবে অষ্টম সংখ্যা। একক ঘরের অঙ্কগুলো কথায় লেখা বা পড়া হয় 1, 2, 3, 4। 2 অঙ্কের সংখ্যাগুলোর বিশেষ নাম রয়েছে, যেমন 25, 38, 71 পড়া হয় যথাক্রমে 25, 38, 71। আর শতকের ঘরের 1, 2, 3 ইত্যাদি অঙ্কগুলো যথাক্রমে 100, 200, 300 ইত্যাদি পড়া হয়। হাজার ঘরের অঙ্কগুলো শতকের ঘরের মতো পড়তে হয়, যেমন 5000, 7000। অযুতের ঘরের অঙ্ককে অযুত হিসাবে পড়া হয় না। তাহলে কি হিসাবে পড়া হয়? অযুত ও হাজারের ঘর মিলিয়ে যত হাজার হয় তত হাজার পড়া হয়। যেমন অযুতের ঘরে 7 এবং হাজারের ঘরে 5 থাকলে 2 ঘরের অঙ্ক মিলিয়ে 75,000 পড়তে হয়। দেখো, এই অযুতের ঘরে যদি আমি 7 লিখি আর হাজারের ঘরে যদি আমি এখন 5 লিখি, তাহলে কি হবে? 75 আর এখানে 0, 0, 0। তাহলে কি হবে? 75,000। একক, দশক, শতক, হাজার, 75,000 আমি পড়তে হবে। নিযুত ও লক্ষের ঘর মিলে যত লক্ষ হয় তত লক্ষ হিসাবে পড়া হয়। যেমন নিযুতের ঘরে 8 এবং লক্ষের ঘরে 3 থাকলে 2 ঘরের অঙ্ক মিলিয়ে 83 লক্ষ পড়া হয়। নিযুতের ঘরে যদি 8 লিখি এবং লক্ষের ঘরে 3 থাকলে তাহলে কি হলো? 83 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 83 লক্ষ। আর কোটির ঘরের অঙ্ককে কোটি বলে পড়া হয়। 4 বা ততোধিক অঙ্কে লিখিত সংখ্যা সহজে ও শুদ্ধভাবে পড়ার জন্য কমা ব্যবহার করা হয়। এক্ষেত্রে যে কোনো সংখ্যার ডান দিক থেকে 3 অঙ্ক পরে একটি কমা এবং এরপর 2 অঙ্ক পরপর কমা ব্যবহার করা হয়। আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। এই যে 3 অঙ্কের পরে এখানে একটা কমা, 2 অঙ্কের পরে এখানে একটা কমা, আবার 2 অঙ্কের পরে একটা কমা। তাহলে হলো, এই যে দেখো, 98, 75, 47, 321। সংখ্যাটির ডান দিক থেকে 3 ঘর পরে কমা, এরপরে 2 ঘর পরপর কমা বসালে আমরা পাই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 98,75,47,321। এখন কোটির ঘরের 2টি অঙ্ক মিলিয়ে 98 কোটি, নিযুত ও লক্ষের ঘরের 2টি অঙ্ক মিলিয়ে 75 লক্ষ, অযুত ও হাজারের ঘরের 2টি অঙ্ক মিলিয়ে 47,000 এবং শতকের ঘরে 3, দশকের ঘরে 2 এবং এককের ঘরে 1 অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 98,75,47,321। অঙ্কে লেখো 7,05,90,007। তাহলে 7 একটা, 90,000, 5 লক্ষ, 7 কোটি। 7 কোটি, 7 কোটি, 5 লক্ষ, লক্ষের নিচে 5 বসালাম, 90,000, অযুত এবং হাজার মিলে হবে 90,000। আর 7 একটা একক সংখ্যা, এককের নিচে 7। তাহলে আমার হলো কি? একক, দশক, শতক, 3 ঘরের পরে কমা, 09, 7, কমা, তাহলে 7,05,90,007।
এই যে 7,05,90,007। খালি ঘরে যেহেতু কিছু নাই, তাহলে এগুলা কি হবে? শূন্য বসবে। এবার 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখব। 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 9। অঙ্কপাতনের যে কোনো অবস্থানে 9-এর স্থানীয় মান বৃহত্তম হবে। সুতরাং 7টি 9 পরপর লিখলেই 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যায়। তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7। 7টা সংখ্যা লিখলাম, 7টা 9। এটা হলো 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আবার ক্ষুদ্রতম অঙ্ক হলো 0। পরপর 7টি 0 লিখলে সংখ্যাটি শূন্যই থাকে। সুতরাং সর্ববামে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক 1 লিখে ডানে পরপর 6টি 0 বসালে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। 1, 2, 3, 4, 5, 6। এই 6টা 0 বসালাম আর সর্ববামে 1 বসালাম। তাহলে 7টি ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া গেল। এবার উদাহরণ 4। একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 8, 0, 7, 5, 3, 4 এই অঙ্কগুলো দ্বারা 6 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। সমাধান হলো অঙ্কপাতনে যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। তাহলে আমরা এখানে দেখো 8, 0, 7, 5, 3, 4 এই যে 6টা সংখ্যা দেওয়া আছে, এর সবচেয়ে বড় সংখ্যা হলো কত? 8। তাহলে আমরা লিখলাম 8, তারপরে 7, তারপরে 5, তারপরে কত? 5-এর পরে 4, লিখলাম 4, 4-এর পরে কত? 3, 3-এর পরে কি আছে? এই 0, লিখলাম 0। বড় থেকে ছোট ক্রমে অঙ্কপাতন করলেই বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। সুতরাং বৃহত্তম সংখ্যা হলো 8, 7, 5, 4, 3, 0। আবার ক্ষুদ্রতম সংখ্যা যদি লিখতে চাও, সবচেয়ে ছোট কোনটা? 3, তাহলে লিখলাম 3। 3-এর পরে বড় কোনটা? 4, লিখলাম 4। তারপরে কোনটা? 5, তারপরে 7, তারপরে 8, কিন্তু আরেকটা রয়ে গেল 0। তাহলে এই 0 আমরা কি করব এখন? আমি এই 0কে বাদ দিতে পারি না। যদি 0 আমি সর্ববামে লিখি তাহলে এটার কোনো মূল্য থাকে না। তাই এই 3-এর পরেই আমি 0টাকে বসিয়ে দিব। এই যে দেখো, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হবে আমার 3, 0, 4, 5, 7 এবং 8। এবার 1.3 আন্তর্জাতিক গণনা পদ্ধতি। এই পদ্ধতিতে একক থেকে বিলিয়ন পর্যন্ত স্থানগুলো নিচের নিয়মে পরপর সাজানো হয়: একক, দশক, শতক, হাজার, মিলিয়ন এবং বিলিয়ন। একক, দশক এবং শতকের ঘরের অঙ্কগুলো আমাদের দেশীয় রীতিতে পড়ায় ও লেখায় প্রকাশ করা হয়। শতকের ঘরের বাম দিকের ঘরটি হাজারের। হাজারের ঘরে অনূর্ধ্ব 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায় এবং যে সংখ্যা লেখা হয় তত হাজার পড়া হয়। যেমন উপরে প্রদত্ত ছকে হাজারের ঘরে লিখিত সংখ্যাটি 111, এই যে 111, এবং পড়তে হয় 111,000। হাজারের ঘরের বাম দিকে ঘর মিলিয়নের এবং এ ঘরে অনূর্ধ্ব 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায়। যে সংখ্যা লেখা হয় তত মিলিয়ন পড়া হয়। যেমন ছকে লিখিত সংখ্যা হলো 111 এবং পড়তে হয় 111 মিলিয়ন। মিলিয়নের ঘরের বামের ঘর বিলিয়নের। এই ঘরেও যে সংখ্যা লেখা হয় তত বিলিয়নই পড়া হয়। যেমন ছকে লিখিত সংখ্যা হলো 111, এই যে 111, এবং পড়তে হয় 111 বিলিয়ন। কোনো সংখ্যা শুদ্ধভাবে ও সহজে পড়ার জন্য যে রীতিতে ডান দিক থেকে 3 অঙ্ক পরপর কমা বসানো হয় তা আন্তর্জাতিক গণনা পদ্ধতি। দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতি পারস্পরিক সম্পর্ক।
একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। লক্ষ্য করি মিলিয়নের ঘরে সর্বডানে এক এর স্থানীয় মান 1 মিলিয়ন। দেশীয় রীতিতে এই ঘরটি হলো নিযুতের ঘর। এই যে এটা হলো নিযুতের ঘর, অর্থাৎ এই ঘরে একের স্থানীয় মান 1 নিযুত বা 10 লক্ষ। আর বিলিয়নের ঘরের সর্বডানে, এই যে বিলিয়নের ঘরের সর্বডানে একের স্থানীয় মান 1 বিলিয়ন, কিন্তু দেশীয় রীতিতে এই ঘরের একের স্থানীয় মান 100 কোটি। সুতরাং আমরা পাই 1 মিলিয়ন সমান 10 লক্ষ এবং 1 বিলিয়ন সমান 100 কোটি। আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখো। ডান দিক থেকে 3 অঙ্ক পরপর কমা বসিয়ে আমরা পাই, এই যে ডান দিক থেকে এখানে একটা কমা, তারপরে 3 ঘরের পরে এখানে একটা কমা, এখানে একটা কমা, তাহলে এই পর্যন্ত একটা, এই পর্যন্ত 3টা সংখ্যা, এই পর্যন্ত 3টা সংখ্যা, এই পর্যন্ত 3টা সংখ্যা। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 204 বিলিয়ন 340 মিলিয়ন 432,004। এবার 5 মিলিয়নে কত লক্ষ? আমরা জানি, এই যে এখানে আমরা জানি 1 মিলিয়ন সমান 10 লক্ষ। তাহলে 1 মিলিয়ন সমান 10 লক্ষ, তাহলে 5 মিলিয়ন সমান 5 গুণন 10 লক্ষ সমান 50 লক্ষ। 500 কোটিতে কত বিলিয়ন? আমরা জানি 1 বিলিয়ন সমান 100 কোটি। তাহলে 100 কোটি সমান সমান 1 বিলিয়ন। সুতরাং 1 কোটি সমান 1 ডিভাইডেড বাই 100 বিলিয়ন। তাহলে 500 কোটি সমান 500কে 100 দিয়ে ভাগ করলে হয় 5 বিলিয়ন। তাহলে 500 কোটিতে কত বিলিয়ন? 500 কোটিতে 5 বিলিয়ন। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমি অনুসরণী 1.1 যে অঙ্কগুলো আছে এগুলা তোমাদের আমি সমাধান করে দেখাবো। এখানে মোট 6টা অঙ্ক আছে, প্রতিটাই পরবর্তী ভিডিওর মাধ্যমে সমাধানগুলো আমরা করে ফেলবো। তো সেই পর্যন্তই আজকের জন্য। আল্লাহ হাফেজ। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।